যুদ্ধ পরিস্থিতি হ্যাঁ, রেকর্ড দর্শক দিয়েছে। আপনারা এই মুহূর্তে, জি আপনারা এই মুহূর্তে দেশে এবং বাইরে যে যেখানে আছেন সকলকে টোয়েন্টি নিউজ থেকে আহ, জি টোয়েন্টি নিউজের আজকের এই সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে, ইরান ইসরায়েল যুদ্ধের গতি, আগামীর বিশ্ব পরিস্থিতি, আগামী বিশ্ব পরিস্থিতি এবং ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির নিয়ে আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন আব্দুল হালিম, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিং কন্ট্রোলার হিসেবে আছেন। সেখানে বিশ্বের অন্যতম রিকগনাইজ সেরা রাইটার, সেরা পোয়েট অ্যান্ড সায়েন্টিস্ট, পরিবেশ ইনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট অনারেবল ডক্টর জাহাঙ্গীর আমি আপনাদের উভয়কে আজকের আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। যে সিচুয়েশনে আজকের টক অফ দা আজকের এই টক শোতে এই সময় হয়তো ইরানের কোন স্থাপনায় অ্যাটাক করছেন জায়নিস্ট নেতানিয়াহু, আপনার ফ্যাসিস্ট, চরম ফ্যাসিস্ট ট্রাম্প, আর জায়নিস্ট ইসরায়েলের সেই নেতানিয়াহু, তার কোনো বাহিনী হয়তো ইরানের কোন বেসরকারি স্থাপনায় হামলা করছেন। আজকে আমরা একটা খুব ন্যাক্কারজনক একটা বিভৎস ছবি দেখলাম। ইরানের একটা প্রাইভেট মানে বেসরকারি একটা একটা বাড়িতে হামলা করেছে, সেখানে দুইজন নারী ফিলিস্তিনি অসহায় স্রষ্টাদের হাত উঠিয়ে তারা স্রষ্টার কাছে তারা মানে ইয়ে করছে তাদের। আমরা কি অন্যায় করেছি, আমরা কি অপরাধ করেছি, আমাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক আইনের বিধি এবং নাই, কে যে হোক, সে যুদ্ধবাজ হোক বা তিনি যুদ্ধের অ্যাটাকিং এ আসুক, বেসরকারি কোন স্থাপনায় হামলা করা, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করা, স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলা করা, যুদ্ধ নিয়ম কানুনে ট্রাম্প নিয়েও মেতে উঠেছেন। হামলার দ্বিতীয় দিনে আমরা দেখেছি একটি স্কুলে নির্বিচারে একটা 160 জন হয়েছে এবং শিক্ষক। এই যে অনৈতিক যুদ্ধ এবং যুদ্ধ, এই যুদ্ধ থামাচ্ছেন না। এখন মিস্টার ট্রাম্প বলছেন যে ইরানের তেল সম্পদ আমার খুব পছন্দ পছন্দ পছন্দ, আমি যতক্ষণ না এই খাদ্য আর হরমোজ প্রণালী আমার নিয়ন্ত্রণে নিতে পারবো ততক্ষণ আমি স্বস্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। কিন্তু মধ্যপ্রাচ্য থেকে একেবারে চরম ভাবেই তারা আঘাত করে আমেরিকাকে নাস্তানুবাদ করছেন। এবং কালকে সৌদি আরবের একটা ঘাঁটিতে অ্যাটাক করে 400 সোলজারকে একেবারে নায়ে করে ছেড়ে দিয়েছেন। বিমান F-35 বিমানকে ডিস্ট্রয় করে দিয়েছেন। যখন একেবারে এলোমেলো করে তছনছ করে সৈন্যকে ইরান তাড়িয়ে বেড়াচ্ছেন, তারা আর কোনো জন্য ট্রাম্প যেখানে ধরাশে হচ্ছেন, তার বাহিনী পিছু টান দিচ্ছে এবং ট্রাম্পের জনমত, তার দেশের জনমত তার বিপক্ষে, বিশ্ব জনমত তার বিপক্ষে। এই জনমত বিপক্ষে, জনমতকে উপেক্ষা করে তাকে হটাই দিচ্ছেন। যাওয়া পিছু টান দিয়ে একজন যুদ্ধবাজ এবং জনমত বাজ। এরপরে তিনি বলছেন যে আমার ইরানের দিকটা আমার পছন্দ, ডিপোটা আমি আমি আমার লক্ষ্যে ম্যানেজমেন্ট পাচ্ছি, হরমুজ প্রণালী আমি আমার না পাচ্ছি, ততক্ষণ আমি স্বস্তি পাচ্ছি না। এবং আমি পৌঁছে গেছি প্রান্তে, বিপরীত দেখতে পাচ্ছি তাদেরকে নিয়ে বেড়াচ্ছেন সব জায়গাতে। ইরান ইরান তাদেরকে তাড়াই নিয়ে বেড়াচ্ছেন, একটা অস্বস্তির মধ্যে রেখেছেন। এই অবস্থায় তারা অস্বস্তির মধ্যে আছে, তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন। এক কথা বলছেন, বিকালে বিপরীত কথা বলছেন। এই যে ট্রাম্পের, আপনি শশী ভাই, আপনার কথা ভালো বোঝা যায়নি লাস্টে। মিস্টার ট্রাম্পের বলছেন যে ইরান যুদ্ধবিরতিতে আছে, হ্যাঁ,
এবং আমি মেসেজ যুদ্ধ করে যাচ্ছে তার শক্তি নিয়ে, এবং আমেরিকাকে হটাই দিচ্ছে, ইরাক থেকে হটাই দিচ্ছে, এবং আমেরিকাকে নাস্তানুবাদ করে ছেড়ে দিচ্ছে। ট্রাম্প বলছেন যে আমি এই যুদ্ধ এই দ্বৈত নীতি, দ্বৈত কথাকে আপনি কিভাবে নিচ্ছেন ট্রাম্পের? ধন্যবাদ জনাব নজরুল ইসলাম সাচি ভাইকে। আজকে এই প্রোগ্রামে আমি দেখতে পাচ্ছি আমাদের একজন মাননীয় মাননীয় ব্যক্তিত্ব এখানে রয়েছেন, ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম ভাই, এবং আরেকজন এখানে আছেন, নাম বোঝা যাচ্ছে না, মেবি শহীদুল ইসলাম, না অ্যাডভোকেট, ওনার নামটা বোঝা যাচ্ছে না, দেওয়া আছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অ্যাডভোকেট মাসুদ। আমি আমি দু একটা কথা একটু বলছি। সেটা হচ্ছে, ট্রাম্প মাঝে মাঝে কথা বলছে যেটা ইরান জি। অস্বীকার করছে। আবার এটা খুবই একটা ট্রাম্পের জন্য হুম। বিব্রতকর অবস্থা হওয়ার কথা, বাট উনি সেটা বুঝতে পারছে কিনা আমরা জানি না বা বুঝতে পারছি না। আর যুদ্ধের গতি প্রকৃতি ঠিক বোঝা যাচ্ছে না। আহ, ট্রাম্প তো অলরেডি তার স্থলবাহিনী প্রেরণ করেছে, এখনো সেটা ঢুকতে পারছে কিনা এটাও বোঝা যাচ্ছে না। তো সেখানে যদি স্থলবাহিনী 4,000-এর মতো যদি ঢোকে, সেক্ষেত্রে কি হতে পারে সেটা বলা যাচ্ছে না। পাশাপাশি গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইরানে অ্যাটাক করে তার যে বিদ্যুৎ ব্যবস্থা, সেটাকে একদম অনেকটাই অকেজো করে দেওয়া দিয়েছে ট্রাম্প প্রশাসন। টোটাল বিষয়টার উপর আসলে যুদ্ধটা কোন দিকে মোড় নিচ্ছে এটা বলা যাচ্ছে না। পাশাপাশি হরমুজ প্রণালীতে আহ, ইরান তাদের একটা যে কি বলে এটাকে, টোল টোল বসিয়েছে, এটাও একটা বিষয়। তো ওভারঅল আসলে কোন দিকে যাচ্ছে এটা আহ, খুব একটা বোধগম্য হচ্ছে না। আর তলে তলে কি হচ্ছে আমরা সেগুলো তো বুঝতে পারতেছি না। যাই হোক, আমরা চাই এই যুদ্ধের একটা সমাপ্তি হবে, তবে যেভাবে আগাচ্ছে সেটা ভালো কোনো দিকে যাবে বলে মনে হয় না। হয়তো এরকম হতে পারে এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ এখান থেকে হয়ে যেতে পারে, এরকম একটা বিষয় জি। মনে হচ্ছে আর কি। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যবেক্ষণশীল সবাই এরকম একটা ধারণা করছে। এখন বাদ বাকিটা সময় এবং পরিবেশ অনুযায়ী সেটা কি হবে, পরিবেশই বলবে, সময় বলবে। আর একটা জিনিস হচ্ছে, ট্রাম্প আজকে বলেছে যে এই যুদ্ধ হয়তো 4 থেকে 6 সপ্তাহ লাগতে পারে। তার মানে এখানেও উনি 15 দিন আরো যুদ্ধের কথা স্বীকার করে নিয়েছেন, এবং সেটা কোন দিকে যাবে সেটাও আসলে আমরা বুঝতে পারতেছি না। আর এটা একটা অনেকটা যদি এরকমও হয় যে জি। ধর্মযুদ্ধের মতো দুইটা আহ, মুসলমান এবং খ্রিস্টানের যুদ্ধ হিসাবে যদি হয়ে আসে, সেটা আর একটা সাইডে টার্ন নেবে। যাই হোক, আমরা অপেক্ষা করছি, আমরা দেখি। আমরা অলরেডি চাই। আমেরিকার আমেরিকার আপনার কথা খুবই কাটা কাটা আসছে, অস্পষ্ট কথা। ট্রাম্পকে বলেছে আমরা কিন্তু আপনার স্টার্ট নেটওয়ার্কে করেছি, উই আর গোয়িং টু ক্রুসেড স্টার্ট, এবং তার মাথায় সেইভাবে ক্রুসেডে যদি আমরা হয় তাহলে আমরা সেটা, ক্রুসেড স্টার্ট করেছি, ক্রুসেডের কথা ক্রুসেডে যদি হয় সেক্ষেত্রে আমার মনে জি। হয় যে কোন দিকে যাবে, সেক্ষেত্রে বিশ্ব তখন আবার নতুন করে ভাববে। আর মুসলমানদের তখন নতুন করে ভাবতে হবে। যদিও এখন ইরানকে আমরা শিয়া বলে অনেকেই তাকে একঘরে করে দিয়েছে, এটা যদিও ঠিক না। সেও মুসলমান, সেও আল্লাহকে মানছে, এক খোদাকে মানছে, তারা নামাজ পড়ছে, আমার মনে হয় আমরা যতটুকু দেখেছি জেনেছি। সুতরাং মুসলমান সবাইকে আমার মনে হয় এদিক দিয়ে সতর্ক হওয়া দরকার। আর আঞ্চলিকতার জন্য যে মিডল ইস্ট ইরানকে একঘরে করে দিয়ে পুরা গাজাকে তছনছ করে দিয়েছে এবং ইসরায়েল হাতে উঠা দিচ্ছে, এটা কখনো মিডল ইস্টের জন্য সুখকর আদতেও হবে না। আজকে যে প্রশাসন হয়তো তারা যেভাবেই ধরে নিক, যেভাবেই ভাবুক, এটা কোনো ক্রমেই কারোর জন্য সুখকর হবে না। এটা আমরা অনুধাবন করতে পারলেও ওনারা করতে পারছেন বলে আমার মনে হয় না আর কি। যাই হোক, আমরা ওয়েট করব, দেখব যে আসলে পরিস্থিতি কি কোন দিকে যায়। পাশাপাশি আমরা সবারই জি। আমি অ্যাডভোকেট মাসুদ প্রধান নিয়ে উনি আসছেন, অ্যাডভোকেট মাসুদ প্রধান নিয়ে শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছি, আমাকে? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, মাসুদ ভাই, শোনা যাচ্ছে আপনাকে। ধন্যবাদ শুনতে আপনাকে। পাচ্ছেন? জি। জি, আপনাদের
অ্যাডভোকেট মাসুদ 5 থেকে 7 দিন আগে মিস্টার ট্রাম্পকে সামনে রেখেই তার কাউন্সিলের যুদ্ধের কাউন্সিলের একটা গ্রুপ তাকে বলছেন আমরা ক্রুসেড স্টার্ট করেছি, আমরা ক্রুসেডে যতক্ষণ পর্যন্ত বিজয় না হব ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না, আমাদের বিজয় অর্জন করতেই হবে। তো এক্ষেত্রে তারা যদি এই যে ইহুদি খ্রিস্ট বিশ্ব, মোড়ল আমেরিকা আর খ্রিস্ট ইহুদি বিশ্ব ইসরায়েল, তারা কিন্তু আসলে ক্রুসেডেই নেমেছেন। দেখেন তারা কিন্তু কোনো কিছু মানছেন না। তারা শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার, মানে মানুষের বেঁচে থাকার যে উপাদান উপকরণ আছে সাধারণ জনগণের, প্রত্যেকটা জায়গায় তারা চরমভাবে বোমিং করতেছেন এবং বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি করছেন। এক্ষেত্রে অ্যাডভোকেট মাসুদ প্রধানিয়া পাকিস্তান কালকে আমেরিকাকে প্রস্তাব দিয়েছে যেভাবে যুদ্ধ এই বিরতি যেতে হবে, এইভাবে আমরা আর যুদ্ধ চাইছি না। এবং আপনি এই ট্রাম্পের দ্বৈত নীতি, তিনি যুদ্ধ বিরতিতে সাচি ভাই আপনার নেটের খুব ঝামেলা হচ্ছে, নেটে ভালো করে শোনা যাচ্ছে না। আমার মনে হয় আপনার দরজা বা জানলা একটু খুলে রাখেন। জি আপনার জি জি, ধন্যবাদ। হ্যাঁ, এখন শোনা ধন্যবাদ যাচ্ছে। ধন্যবাদ সঞ্চালক নজরুল ভাইকে, এবং আমাদের সাথে আছেন আব্দুল হালিম ভাই এবং ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনছেন সবাইকে শুভরাত্রি। আসলে যে কথা বলছেন, যুদ্ধ কোনো সময় সত্য কথা কেউ বলতে চায় না। এটা মূল সমস্যা হলে সত্যটা আসছে না। কেউ কারো নিজের নেগেটিভ কথাগুলা এই যুদ্ধের মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি যে সবাই লুকাইতেছে, সব সত্য কথা আমরা পাচ্ছি না। মিডিয়াতে যায় কিন্তু আসতেছে, এটা তো ধরেন 100%-এর থেকে 1% বা 2% আসতেছে, সত্য কথা কেউ বলছে না। আমেরিকার বেস পুড়িয়ে দেওয়া হয়েছে, শত শত বা হাজার হাজার তাদের আমেরিকার সোর্স মারা গেছে, বা তাদের বেসগুলো শেষ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় 17-18টা স্থানে যেভাবে আক্রমণ করছে ইরান প্রথম থেকে, এগুলা বেশিরভাগই কিন্তু অস্বীকার করছে। আবার তাদের যে বড় বড় জাহাজ, আব্রাহাম লিঙ্কন যে জাহাজ, তারপরে তাদের আরেকটা যে বড় জাহাজ, দুইটা জাহাজ পাঠাইছে, ওই জাহাজের ভিতরে 1 মাস পর্যন্ত আগুন লাগিয়ে থাকা, বা ওখানে সেখানে যে ইরান আক্রমণ করছে, কিংবা সেখানে এগুলা কিছু কিছু স্বীকার করে, কিছু কিছু অস্বীকার করে। এবং ইরানেরও অনেক ক্ষতি করছে সেখানে। ইরানের নেভাল বেজের যে কিছু কিছু আপনার ইয়ে আছে, এগুলো আক্রমণ করা হয়েছে এবং ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো আমেরিকার যে কয়টা টার্গেট ইসরায়েলের, সবগুলোর উপরে কিন্তু আক্রমণ করা হয়েছে। যেগুলা তেল তেল দেয় ওইটা, সেইগুলা কিন্তু যে যে বেসগুলো আছে সেখানে কিন্তু টার্গেট করে করে ইরান সেখানে হামলা করেছে। কিন্তু আমরা এই বা সারা বাংলাদেশ বা কিংবা সারা পৃথিবীর মানুষ এর 1% তথ্য কেউ কারো কাছ থেকে সত্য পাই নাই। কারণ এখন দেখা গেছে এক জায়গায় সৈন্য মারা গেছে 500, এখানে তারা বলতেছে যে তাদের একজন লোক আহত হয়েছে 2জন লোক আহত হয়েছে। এরকম ঘটনা ঘটতেছে এখন, কারণ যুদ্ধ কেউই সত্য কথা বলছে না। এটা হলো মূল ঘটনাটা। আর সবচেয়ে বড় কথা হলো এখন আমেরিকার সামনে কি আছে। এখন আমেরিকা এক ধরনের পরাজয়ের মতো অবস্থায় আছে। এখন তার পরাজয়টা কোনটা হয়েছে, নৈতিক পরাজয় তার হয়ে গেছে অলরেডি। আমেরিকার জনগণ যুদ্ধটা চাচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সেরকম সহযোগিতা পাচ্ছে না। আমি একটু বলি, ন্যাটো তো পুরো বেরো দিচ্ছে, ন্যাটো তো একদম বলতেছে আমি যুদ্ধে নেটো আমরা। নাই, নেটো নাই, ইউরোপের কোনো দেশ নাই, ইউরোপের কোনো দেশ তার সাথে নাই। এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশ সরাসরিতে নাই, একদম পিছু পিছু বলতেছে এই করবো সেই করবো। আসলে বস্তুত এখন ইসরায়েল আর আমেরিকা ছাড়া এই যুদ্ধতে সরাসরি কেউ নাই। এখন আমরা দেখছি এই যে যে শক্তিটা আছে বাহিরের, যেটা ইরানের যে প্রকৃত বন্ধু রাশিয়া কিংবা চীন, তারাও তাদেরকে সহযোগিতা করতেছে স্যাটেলাইট বা অন্য চ্যানেলে। এবং তাদের কার্গো প্লেনগুলো আসতেছে চীনের এবং রাশিয়ার প্লেনগুলো, প্লেনে কি যাইতেছে, কি কি পাঠাইতেছে,
আমরা এগুলো দেখতেছি না। এখানে উত্তর কোরিয়া কি করতেছে, কি ভূমিকা রাখতেছে, এগুলোও কিন্তু অনেক দুয়াশার বিষয় আছে। এখন আপনি দেখেন প্রত্যেকটা সাইটে আকাশপথ বলেন, নৌপথ বলেন, আমরা স্থলপথ বলেন, আমি দেখতেছি যে বর্তমান যে সিচুয়েশন আছে, কোনো জায়গায় যে স্থির থেকে যুদ্ধ পরিচালনা করবে আমেরিকার এই পরিস্থিতি নাই, বর্তমানে নাই। ধরেন কোথাও কোনো একটা প্লেনকে আইনা সেখান থেকে উড্ডয়ন করাবে, ঠিক সেখানে হামলাগুলো করবে। এবং তাদের কাছে কয়টা এখন দোয়াশাটা কোথায় দেখেন, এখন তাদের যেই আপনার সুইসাইড ড্রোনগুলো আছে ইরানের, কয়টা আছে? এটা কিন্তু দুয়াশা। তাদের যে সিজিল বা তাদের যে আপনার ক্ষেপণাস্ত্রগুলো আছে, বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্রগুলো আছে, কয়টা আছে তাদের কাছে, কোথায় রাখছে, কিভাবে রাখছে, এগুলো কিন্তু তথ্য আমেরিকা বা ইসরায়েলের কাছে নাই, মুসাদ দিতে পারে নাই, সিআই দিতে পারে নাই। তারা বুঝতেই পারতেছে না যে ইরানের কোথায় কি আছে। এখন তাহলে তো উভয় পক্ষ আপনার ইন্টেলিজেন্সের জায়গা থেকে তারা গোয়েন্দা শেষ করতেছি, আমি একটা মিনিট সুযোগ দেন, আমি একটু শেষ করতেছি, শুনেন। ওই জায়গায় একবারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সেখানে যে মুসাদের প্রধান, তাদের সাথে বাক বিতণ্ডা হয়েছে। বাক বিতণ্ডার পর্যায়ে এইরকম হয়েছে, মুসাদ বলতেছে আপনারা ভুল করছেন রাজনীতিবিদরা, আর রাজনীতিবিদরা বলছে তোমরা ভুল তথ্য দিচ্ছ। তাদের মধ্যে একটা গন্ডগোল যাচ্ছে। এবং এই দিক দিয়ে দেখেন, আপনি খেয়াল করে দেখেন, এখন পাকিস্তান যে তুরস্ক বা পাকিস্তান এই যুদ্ধ থামানোর ব্যাপারে বলছে তা না, এটাকে তাদের লবিস্ট বুঝেন, এটা আমেরিকার লবিস্ট, তাদের সিআইএ, তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিংবা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা নেগোসিয়েশনের চেষ্টা করতেছে। এই বিশেষ করে পাকিস্তানের কথা, হয়তো পারমাণবিক শক্তি দেশ আছে, সেই হিসাবে হয়তো পাকিস্তানের কথা ইরান শুনতে পারে, এই যুদ্ধটাকে সিক্স ফায়ার করার জন্য, যুদ্ধ বিরতির জন্য, এই যুদ্ধ থামানোর জন্য। আমেরিকা এমন কোনো পথ নাই, সেটা কিন্তু মুখে বলছে না। মুখে তার এক কথা, কিন্তু তার অন্তরে আরেক কথা। বাস্তব কথা হলো যে এখন ইরানের ভৌগোলিক অবস্থান, ইরানের যে অস্ত্রশস্ত্র তৈরি করছে, তাদের আইসিবিএম যে ইয়া আছে, তাদের ক্ষেপণাস্ত্র অলরেডি আছে। ইতিমধ্যে দেখা যায় 4000 কিলোমিটার পার হয়ে গেছে। এরপরে কত কিলোমিটার, 10,000 বা 11,000 কিলোমিটার হইলে কিন্তু আমেরিকার গিয়েও আমরা আক্রমণ করতে পারে ইরান থেকে। এখন আবার পারমাণবিক বোমার ব্যাপারে আজকে দেখলাম যে ওনারা সংসদ সদস্যরা অলরেডি তারা সংসদে পাশ করছে, ইরানের সংসদে, যে আমরা পারমাণবিক বোমা নিয়ে যে জাতিসংঘে যে চুক্তি করেছি, এই চুক্তি থেকে বেরিয়ে আসবো। আমরা পারমাণবিক অস্ত্র বানাই না দেখেই আমাদের উপরে আক্রমণগুলো আসছে। আমরা যত জাতিসংঘের কথা শুনেছি, যতবারই শুনেছি, ততবারই আমাদের উপর বিপদ আসছে, আমাদের উপরে নিষেধাজ্ঞা আসছে, আমাদের উপর আক্রমণ আসছে। কাজেই আমরা আগের কোনো নীতিতে নাই, আমরা এখান থেকে বেরিয়ে যাব। অলরেডি সংসদে পাশ করে ফেলাইছে আজকে ইরান। তাহলে ইরান এটা যে পাশ করলো, এখানে কিন্তু একটা বিষয় আছে। এক্ষেত্রে ইসরায়েল তো ওই চুক্তির মধ্যে নাই, পারমাণবিক চুক্তি রাষ্ট্রের মধ্যে। এখন ইরান আবার অভিযোগ করছে যে সাইন্টিস্ট গ্রুপ আসছে আমেরিকার দাম হিসাবে, তাদের কাছে এসে গোয়েন্দাগিরি করে তাদের তথ্য ভেতরে সব নিয়ে গেছে। যে ওই চুক্তি রাষ্ট্রের যে গ্রুপ যখন যারা আসছে, তারা আমেরিকার দালাল হিসেবে গেলে এসে কাজ করছে। শুনেন, এই আমরা যে এর আগে 12 দিনের যে বা 6 দিনের একটা যুদ্ধ দেখেছি, আমেরিকা যে নাতান পারমাণবিক বোমা সেখানে পারমাণবিক কেন্দ্রে যে বোমটা ফেলাইছে, আমি ওয়ার্ল্ডের গ্লোবাল ভিলেজের বেস্ট রাইটার, সায়েন্টিস্ট, আপনার কাছে এই যে শিশুদের হত্যা করা হচ্ছে, তারপরে এই যে আপনার বলা হচ্ছে ক্রুসেড, ডক্টর জাহাঙ্গীর রুস্তম, এটা ক্রুসেড। আপনি একজন গ্লোবাল ভিলেজের বেস্ট রাইটার হিসাবে, ফিলোসোফার হিসাবে, সায়েন্টিস্ট হিসাবে, এই যে ইহুদি খ্রিস্টানরা, ইরান কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, যুদ্ধের আইন ভাঙে নাই, আপনি রাইটার হিসাবে, ফিলোসোফার হিসাবে ডক্টর জাহাঙ্গীর রুস্তম, আমি অ্যাডভোকেট মাসুদ প্রধানিয়া, প্রিন্সিপাল আব্দুল হালিমের বক্তব্যের আলোকে আপনি এই বিষয়টাকে একজন রাইটার হিসাবে, গ্লোবাল ভিলেজের সায়েন্টিস্ট হিসাবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, ডক্টর জাহাঙ্গীর রুস্তম? থ্যাংক ইউ নজরুল ইসলাম শাসি ভাই। আমার সালাম বিশেষ করে ডক্টর অ্যাডভোকেট মাসুদ প্রধান এবং মোহাম্মদ আব্দুল হালিম, দুইজনে আমি
আমার আন্তরিকতার সাথে ধন্যবাদ জানিয়ে শুরু করছি, এবং দর্শকরা যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এখানে স্ট্র্যাটেজিক্যালি মিডল ইস্ট আমেরিকা অনেক দিন থেকে চালায় আসছে, এবং মিডল ইস্ট থেকে তারা একটা ইকোনমিক্যাল একটা ভালো সাপোর্ট পাইতো উইথ অয়েল। এখন আমেরিকা দেখতেছে ইরান যদি মাথা চাড়া দিয়ে ওঠে ভবিষ্যতে, হয়তো মিডল ইস্ট আর আমেরিকার কথা শুনবে না। তখন ইরানের পক্ষপাতিত্ব হয়ে চলবে এবং মিডল ইস্ট একটা শক্তি হয়ে দাঁড়াবে। এটা হ্যাঁ, আমেরিকা কোনোভাবেই চাচ্ছে না, হাতছাড়া করবে। ইসরায়েলও এবং চাচ্ছে না, ইসরায়েলও চাচ্ছে না। ইসরায়েলও চাচ্ছে না। ইসরায়েল হলেও তো তারা তো পেট বাঁচানোর জন্য তারা চাচ্ছে না, কারণ সব দিকে তো মুসলিম রাষ্ট্র। তা এটা হয়তো সৃষ্টিকর্তার একটা আহ, আমি আহ, যুদ্ধ তো কখনোই আশীর্বাদ না, এটা হলো ম্যানমেড ওয়ার বলা হয়, এটা ডিজাস্টার, নট ব্লেসিং। তো তারপরেও এই কারণে আমি আহ আশীর্বাদ বলবো যে মিডল ইস্ট হয়তো আহ এই আমেরিকার যুদ্ধের পরাজয়ের মাধ্যমে একটা শক্তি হয়ে দাঁড়াবে, এবং ইসরায়েল কন্টিনিউ আগের কর, মতো বলেন। যে প্যালেস্টিনদের যে পাখির মতো গুলি করে বেড়েছে, তাদের আশ্রয়স্থান, ইভেন শিশুদের স্কুলে কোনো এমন কিছু জায়গা বাদ দেয় নাই তাদের মারার জন্য। কেউ, নোবডি হ্যাড হেডেক, কেউ এটা মানে যে একটা প্যালেস্টাইনের পক্ষ হয়ে কথা বলবে সেটা ছিল না। অত সৃষ্টিকর্তার একটা আশীর্বাদে আজকে ইরান একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে, এবং তারাই প্রথম বলেছে যে প্রোটেস্ট করছে বিভিন্ন ইয়াতে। তারপর ইরানের সাথে আমেরিকা লাগলো যে ইরানকে ধ্বংস করতে পারলে তাহলে আমাদের আর কোনো সমস্যা রইবে না। আর ইসরায়েল তো তাদের পক্ষে কাজ করেই আসছে। এখন আমেরিকা এই জন্য মিডল ইস্টের বেশ কয়েকটা দেশে ঘাঁটি করেছে এবং ইসরায়েলকে প্রোটেকশন দেওয়ার জন্য হোয়াট এভার নিডেড দে হ্যাভ ডান। আকাশ থেকে, সমুদ্র থেকে আরম্ভ করে স্থল বাহিনী পর্যন্ত। এখন ট্রাম্প এবং ইসরায়েল নেতানিয়াহু দেখছেন যে এয়ার স্ট্রাইকে বোধহয় ইরানকে খুব সহজে কাবু করা যাবে, কারণ তাদের তো এরকম এয়ার ডিফেন্স সিস্টেম নাই। জি, তারা আরম্ভ করলো, কিন্তু ইরানের কাছে যে অনেক অস্ত্র ছিল এবং তারা যে অনেক শক্তিশালী, এটা তারা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে পারছে যে আমরা কোনোভাবেই দুর্বল নই, এবং তারা সেটা প্রমাণ করে দিয়েছে। আমেরিকার মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে এবং ইসরায়েলের মতো, তারা দুইজন এক পাশে, আর একাই ইরান তাদের পাশে এগেনস্টে লড়ে গেছে। তো এখানে যুদ্ধে জয় পরাজয় যেটাই হোক, ইরান যে এতটুকু সামর্থ্য দেখাইতে পারছে, এতেই মনে হয় যে মিডল ইস্টের একটা আহ বিশেষ একটা পরিবর্তন এসে যাবে। এটা আমরা আহ তো আর চীন, আমেরিকা হয়তো ডক্টর জাহাঙ্গীর রোস্তম স্যার, এখানে চীন আর রাশিয়া তো টেকনোলজি দিয়া, সফটওয়্যার দিয়া, লেটেস্ট টেকনোলজি দিয়া, ড্রোন টেকনোলজি, মিসাইল টেকনোলজি দিয়ে চীন আর রাশিয়া তো ইরানের পাশে সর্বাত্মক সহযোগিতা করছে, প্যাট্রোনাইজ করতেছে। চীন এবং রাশিয়া তাদের হলো, তারা তো আগে থেকে আমেরিকাকে, সুপার পাওয়ারকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে টার্গেট করেছিল, বাট কোনো ওয়ে পায় নাই। বরং আমেরিকা রাশিয়াকে ধ্বংস করার জন্য ইউক্রেনে যুদ্ধ লাগাই দিছে। এটা তো তাদের স্ট্র্যাটেজিক্যাল একটা পলিসি হতে পারে। তো রাশিয়া দেখলো যে এই সুযোগে আমরাও কিছু ইউজ করি, কিন্তু ইরানের বিপদে জন্য না, তাদের বরং ইরানকে এই কারণে শক্তিশালী করতে চাচ্ছে যে আহ, যে তো আমেরিকা মিডল ইস্ট থেকে চলে যাক। ইরান সহ আর মধ্যপ্রাচ্যে যে তেলের ট্রেডটা আছে, তেল তেল কেন্দ্রিক যে বাণিজ্যটা আছে, তেল কেন্দ্রিক যে ডলার
আপনার পেট্রো ডলার বিজনেস আছে, এই তেল সম্পদটাই তো রাশিয়া বলুন, আমেরিকা বলুন, চায়না বলুন, তেলের উপরেই তো সবার নজরদারি। কে কতটা এখান থেকে চায়নার সাথে ইরান ট্রেড করতে পারে তেল, ইরানের সাথে চায়না করতে পারে, সৌদি আরব, দুবাই, কাতার, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তেলের ট্রেড করতে পারে। এখন তেলকে নিয়ে তো ট্রেডটা হচ্ছে এখানে প্রথমত। কারণ ঠিক তেল আছে, তেলের প্রতি সবারই লোভ ছিল, কারণ যার ফুয়েল তো সব দেশেই লাগে। তবে রাশিয়া আমার মনে হয় স্বয়ংসম্পূর্ণ তেলের, তাদের হয়তো লাগে না। কিন্তু রাশিয়া চীন তো প্রথম থেকে এগিয়ে আসে নাই, যখন দেখলো যে ইরান এক প্রকার জয়ী হয়ে গেছে প্রায়, আকাশপথে কিন্তু তারা যোগ দেয় নাই, তারা নৌপথে এসে যোগ দিয়েছে এবং এখন হয়তো চীনকে ভিতরে ভিতরে সাহায্য করতেছে। এটা তাদের স্বার্থের জন্য, এটা ইরানের স্বার্থের জন্য না, বা মিডল ইস্টের ইরানের স্বার্থের জন্য না। ইরানের তেলের 80% তো চীন কনজিউম করে, মানে 80% তেল ইম্পোর্ট করে চীন ইরান থেকে, এবং 20% আদার্স আমাদের মতো আমরা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, আদার্স 20% তেল পাই, জাপান তো এই হরমুজ প্রণালী ঠিক থেকে। আছে, কিন্তু আমার মনে হয় যে যুদ্ধ যখন শুরু হয়, এটা চীন এবং রাশিয়া আগে আসা দরকার ছিল, কিন্তু তারা তো শেষে আসলো যখন দেখতেছে ইরান জয়ী হচ্ছে। তারপর এখন তারা যোগ দিয়ে এখন ইরানের জয় মানে এক প্রকার হয়ে গেছে বা হবে, এরকম একটা বিশ্ববাসী আজ ধারণা করতেছে। এতে নেতানিয়াহু যদি ট্রাম্প বা নেতানিয়াহু গর্তমি করে পারমাণবিক অ্যাটাকে যায়, তারা দেখতেছে আমরা ইয়ার অ্যাটাকিং দিয়া, নৌ অ্যাটাকিং দিয়া, এবং সে যে স্থল মানে অভিযান এখানে সুবিধা করতে পারবো না। সেই যদি, সে তো কোনো আন্তর্জাতিক আইন মানতেছে না, মানতেছে কোনো কানুন মানতেছে না, যে যদি সে অ্যাটমিক ইয়ে করে, মানে অ্যাটাকিং এ চলে আসে, জাপানে যেটা করেছিল। এখন এখন জি, যদি আমেরিকা পারমাণবিক বোমা নিক্ষেপ করে, তো ইরান কি ছাড়বে? কারণ অলরেডি চীন এবং রাশিয়া তাকে যে কোনো, এবং উত্তর কোরিয়া, কিম কিম তারা কিম তো জং উন। অলরেডি পারমাণবিক অস্ত্র বানিয়েছে, ইরানও হয়তো বানিয়েছে, হয়তো প্রকাশ করতেছে না। তো ইরানকে যদি পারমাণবিক বোমায় অ্যাটাক করে, তাহলে কি মনে করেন যে ইরান ছাড়বে? প্রয়োজন বোধে আপনার চীন জাতীয় রাশিয়া বস্তু সাপ্লাই দেবে যদি না না না, থাকে। এখানে কিন্তু একটা যুক্তি আছে। যদি এখানে নিউক্লিয়ার অ্যাটাকিং করে, ইসরায়েলকে দিয়ে করায়, তাহলে ইরানের জি, যে খবরদার অ্যাটাকিং এর ধরনের খবরদার অ্যাটাকিং এর শুনেন, একদম আমি স্পষ্ট কথা বলতে চাই। এখানে পারমাণবিক বোম মারার কোনো সুযোগ নাই। কেন নাই? আমি দুইটা কারণ দেখতেছি আমি। এক নম্বর কারণ হচ্ছে, যদি এই মুহূর্তে বৈশ্বিক এই মুহূর্তে ইসরায়েল কিংবা আমেরিকা ডাইরেক্ট পারমাণবিক কোনো বোমা নিক্ষেপ করে, তাহলে রাশিয়ার জন্য, চীনের জন্য এটা সুযোগ হয়ে যাবে। কিরকম সুযোগ হবে? রাশিয়া আমেরিকার থেকে বেশি বোম বানিয়ে রাখছে ইতিপূর্বে, এবং ইউক্রেন সহ ওই আপনার ইউরোপের কিছু দেশ অটোমেটিক সে মারতে পারবো, তখন সে এটা সুযোগ পেয়ে যাবে, এবং তার বোম মারার একটা লাইসেন্স দিয়ে দিবে, এবং চীনকেও তাইওয়ানে আক্রমণ করার জন্য লাইসেন্সটা দিয়ে দিবে। এখন এই লাইসেন্সটা কিন্তু আমেরিকা দিতে চাইবে না। এটা একটা নিক্ষেপ করা মানে কি, সবাইকে লাইসেন্স দিয়ে দেওয়া। উত্তর কোরিয়ার কথা বললাম, পাগলাটে কিম জং উন, সে কি করলো না করলো সেটা ভিন্ন কথা না। আমরা এই দুইটা শক্তি তো মহাশক্তি দেখছি মোটামুটি আমেরিকার পরে। এখন রাশিয়া তো যুদ্ধ করতেছে। এখন রাশিয়া যে ইউক্রেনের সাথে দীর্ঘদিন যুদ্ধ করতেছে, রাশিয়া কেন বাইরে উঠতেছে না? পাচ্ছে না শুধুমাত্র নেটো শক্তির কারণে। কারণ বিশেষ করে আমেরিকা তাদের অস্ত্র শস্ত্র সমস্ত কিছু দিচ্ছে, কিন্তু এখানে আপনার ইউক্রেনের কাছে তো কোনো পারমাণবিক বোম নাই, কিন্তু অন্যান্য সকল সহযোগিতা দিয়ে, অন্যান্য সাপোর্টিং লজিস্টিক সাপোর্ট, যত রকমের আপনার মিসাইল, প্লেন, তাদের তারপর আপনার আপনার ট্যাঙ্ক, যা যা আছে, অত্যাধুনিক প্লেন সব দিয়েছে। শুধু পারমাণবিক বোম ছাড়া সবই দিয়েছে। এখন যদি ইরানের ভিতরে একটা বোমও মারে, ভয় মানুষ হতাহত হবে। হয়তো হিরোশিমা নাগাসাকির মতো বিভিন্ন ক্ষতি হইতে পারে, সাময়িক ক্ষতি হইতে পারে। এতে করে কিন্তু আপনি দেখেন, যে জাপানে দুইটা বোম মারছে, জাপান কিন্তু এখন কম শক্তিশালী না। জাপানের একটা বোম তৈরি করছে তারা, একটা বোম নাম হইলো হাইড্রোজেন বোম। এটা পারমাণবিক বোমের চেয়েও বেশি শক্তিশালী। এমন একটা বোম তাদের কাছে আছে জাপানের বর্তমানে। কিন্তু এখন সব দিক থেকে আপনি যদি আলোচনা করেন,
এখন বর্তমানে আমেরিকাকে এখন যতই যুদ্ধ কলাকৌশল করুক না কেন, এখন এই মুহূর্তে তাদেরকে বিদায় নিতে হবে। এটা এইরকম হইতে চায়, আমেরিকা তো চাইছে যে 2-4 দিন 2টা বোম টাম মারবো, বা বড় যদি আমি যুদ্ধ জাহাজ পাঠিয়ে দেই, ভয়ে তারা যুদ্ধ থেকে পিছিয়ে হয়ে যাবে। এখন দেখছে যে কোনো কিছুতে কাজ হচ্ছে না, এখন অ্যাম্বুস ভয় দেখাইতেছে। আপনি দেখবেন যে এগুলোর থেকেও সরে আসতে পারে, বাট গেলেও যদি দেখে প্রাথমিক অবস্থা খারাপ, আসতে দেখবেন সরে আসবে বিভিন্ন কথা বলে। সর্বশেষ করবো যে এখন তো একটা কথা বলছে অলরেডি ট্রাম্প, যে আমরা আমরা ইরানের কোনো নেতা পাচ্ছি না, তাদের সাথে কথা বলবো। কোনো নেতা নাই, তাদের সকল বড় বড় যারা ছিল সকলকে হত্যা করে ফেলা হয়েছে, এবং তাদের পারমাণবিক স্থাপনা, তাদের ড্রোন স্থাপনা, তাদের মিসাইল স্থাপনা সব ধ্বংস করে দিছি। সে তো এক এক সময় এক এক কথা বলতেছে, অর্থাৎ এই যে যুদ্ধ থেকে সে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তার দেশের বিরোধিতা করতেছে। এরকম একটা ভিডিও আমি দেখেছি, আপনারা আন্দাজ ভাবে নিবেন না, যেহেতু সোশ্যাল মিডিয়া আমি বলতেছি। দেখলাম যে নেতানিয়াহুকে একজন লোক থাপ্পড় দিছে। নেতানিয়াহুকে থাপ্পড় দিছে কে? তার দেশের জনগণ। এখানে একটা সামান্য কি নিয়ে এই যুদ্ধটা কেন লাগাইছে? তাদের কারণে তারা ঘুম যাইতে পারতেছে না, তাদের সদস্যগুলা তাদের শহরে থাকতে পারতেছে না, খালি সাইরেন বাজতেছে, তাদের ইন্টিসেপ্টর এই যে মিসাইলগুলো আছে এখন কাজ করে না, বা এগুলো অনেক পুরাতন হয়ে গেছে বা ব্যবহার বেশি করে পালাইছে, এখন মেশিনগুলো অকেজ হয়ে গেছে। এখন পুরা ইসরায়েলের আকাশ নিরাপদে নির্বিঘ্নে ড্রোন এবং মিসাইল যে কোনো স্থানে ইচ্ছা মতো ব্যবহার করতে পারতেছে। এখন লেবানন থেকে যে আক্রমণ করছে, তাদের মার্কাবাস ট্যাঙ্ক 400 নিয়ে প্রথম ঢুকলো, প্রথম দিনে 21টা, পরে শুনলাম যে 102টা। এখন কয়টা পর্যন্ত ধ্বংস করছে মার্কাবাস ট্যাঙ্ক, এক একটার দাম $6 লক্ষ মিলিয়ন। এখন এই ধরনের যন্ত্রপাতি সমস্ত কিছু ধ্বংস করে দিছে। ওইদিকে হুতিরা যেভাবে মারতেছে, তাদের কাছে কি অস্ত্র, কে কিভাবে আছে, এখন কিন্তু একটা বিশাল বড় শক্তিতে কাজ করতেছে। এখন চীন রাশিয়া তাদের ওই যে পেট্রো ডলারের কিভাবে ভেঙে দিবে, তাদের এই যুদ্ধের মাধ্যমে আমার মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি নাও হয়ে থাকে, তো পেট্রো ডলার পৃথিবী থেকে নিঃশেষিত হবে এবং দাদাগিরি শেষ হয়ে যাবে, যে সমস্ত কিছু ডলারের উপর নির্ভরটা কমে যাবে। সুইস থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে একবার ডলারটা ছাড়া আর কোনো কিছু যাবে না। এখন এখন এই জায়গাটাই দেখবেন আগামী কয়েকদিনে। আমি গত গত 3 দিনে আমেরিকা ইউরোপের স্টক মার্কেট থেকে $3 বিলিয়ন পাবলিক চলে গেছে, এবং স্টক মার্কেটে বড় ধরনের নেমে যাচ্ছে। স্টক মার্কেট খালি হচ্ছে, আমেরিকা দাদাগিরি ছুটে যাওয়ার এই সংকটের মধ্যে কি আমেরিকা পড়ে যাচ্ছে? যে দাদাগিরিটা, এই যে আমেরিকা দাদাগিরিটা এখন এখন টিকিয়ে রাখার জন্য ও সর্বশেষ যুদ্ধটা করে যাওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে যুদ্ধটা ওই জায়গায় থাকবে না। আর ডলারের বিপরীতে ইতিপূর্বে আমরা একটা দেখেছি, রাশিয়া, চীন, ভারত, তারপরে ব্রাজিল, তারা একটা জোট করেছে, একটা মুদ্রার কথা, বিকল্প মুদ্রার কথা দীর্ঘদিন ভাবতেছে, যে সুইফট থেকে কিভাবে, যেহেতু সুইফট থেকে বাইর করে দিচ্ছে অলরেডি, রাশিয়াকেও নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে বাইর করে দিতে পারে, যে কোনো দেশকে, ইরানকে তো আরো আগে দিছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এখন যদি ইয়ান, অর্থাৎ ইয়ান যদি শক্তিশালী হয়ে যায়, কিংবা রুবেল যদি শক্তিশালী হয়ে যায়, তাহলে বিকল্প মুদ্রা হিসেবে আমরা এখন যে এলসি খুলি, এখন ডলারে খুলতে হয়, আমরা ইয়ানে খুলতে পারতেছি। তখন আমরা 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 ডলারের প্রতি ইয়া থাকলো না, আমরা যে কোনো দেশে গেলে তখন এখন ডলার লাগবে না, আমরা ইয়ান থাকলে বা আপনার যদি মনে করেন রুবেল থাকে, তাহলে আমরা করতে পারবো। তাহলে বিকল্প পদ্ধতি কিন্তু আস্তে আস্তে বাইরে হইতেছে। আসলে পৃথিবীর শক্তিটা এরকমই, সবার শক্তিকে আল্লাহ সবার জন্যই, কিন্তু রাত এবং দিনের যেমন পার্থক্য থাকে, মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার মনে হয় আমেরিকারও এখন পতনের সময় আসছে। পারস্য এক সময় সারা পৃথিবী শাসন করে, এক এক সময় তুর্কিরা সারা পৃথিবী শাসন করেছে, এক একটা জাতিকে আল্লাহ এক এক সময় সুযোগ দেয়। আমার মনে হয় এই সুযোগটাই আসছে। এখন হয়তো ভবিষ্যতে চীনকে আমরা দেখবো, কিংবা রাশিয়াকে দেখবো সারা পৃথিবী শাসন করছে। পরবর্তীতে এক সময় ইনশাল্লাহ আমরা মুসলমানরা হয়তো আমাদের নিজেদের মধ্যে যে বিভেদ আছে, এই বিভেদকে ভুলে গিয়ে আমরা শিয়া সুন্নি বা অন্যান্য মতবাদ এগুলো ভুলে গিয়ে আমরা একটা ছাতার তলে একটা ওয়ান স্টেট ওয়ান নেশন হয়ে আমাদের মধ্যে একটা এমন এক জাতি হয়তো আমাদেরকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে, যার মাধ্যমে দেখেন সমস্ত কিছু আমাদের থাকার পরও
তেল আমাদের কাছে, গ্যাস আমাদের কাছে, মুসলমানদের কাছে, আমাদের রাষ্ট্রগুলারে কিভাবে ছোট ছোট টুকরা টুকরা করে আজকে বিভাজনের মাধ্যমে খেলাফত ধ্বংস করে দিয়ে আমাদেরকে জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে এখন যে রাষ্ট্রগুলো বলছিলেন, আপনারা প্রথম কিন্তু ক্রুসেডের কথা বলছেন, যে ক্রুসেড